বিবিসির লুকিয়ে পাঠানো ফোনে যুদ্ধবিধ্বস্ত সুদানের চিত্র তুলে ধরলেন বাসিন্দারা। সুদানে 2 বছর ধরে চলা গৃহযুদ্ধে জনজীবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এভাবে এটার একটি প্রতিবেদন জানিয়েছেন। মা শেষ কথাগুলো বলে যেতে পারেনি। যখন তাকে নিয়ে যাওয়া হয় ততক্ষণে তার মৃত্যু হয়েছে। সুদানের গৃহযুদ্ধ কবলে থাকা দারফুরের শহরে কিভাবে তার মায়ের মৃত্যু হয়েছিল সেই ঘটনার বর্ণনা দিচ্ছিলেন হাফিজা। ঠিক 2 বছর আগে সুদানে শুরু হয়েছিল এই গৃহযুদ্ধ, যার প্রভাবে সেখানকার জীবন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। মাকে হারানোর পর যে তার পরিবারের সব কিছু ওলটপালট হয়ে গেছে সে কথাও বলেছিলেন 21 বছর বয়সী এই তরুণী। যে ফোনে হাফিজা নিজের কথাগুলো রেকর্ড করেছিলেন সেটি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের পক্ষ থেকে তাকে দেওয়া হয়। আল ফাশরের ক্রসফায়ারের চারপাশ থেকে গুলি, মাঝে মাঝে আটকা পড়া কিছু মানুষের কাছে কোনো মতে ফোন পৌঁছে দিতে সক্ষম হয়েছিল বিবিসি। তারই মধ্যে একটাই নিজের কথা রেকর্ড করেছিলেন হাফিজা। ক্রমাগত বোমাবর্ষণের কারণে 1 বছর ধরে বাইরের বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আল ফাশের। সাংবাদিকের পক্ষে ওই শহরে প্রবেশ করা অসম্ভব হয়ে উঠেছে। নিরাপত্তার কারণে ওই প্রতিবেদনে আমরা শুধু যেসব ব্যক্তির নাম উল্লেখ করছি যারা বিবিসির ফোনে তাদের জীবন সম্পর্কে তথ্য রেকর্ড বের করতে এবং নিজেদের কথা অন্যদের কাছে তুলে ধরতে রাজি হয়েছেন। তার পাঠানো এক বার্তায় হাফিজা বর্ণনা করছিলেন কীভাবে তার 5 বছর আগে 5 ভাই এবং কিশোরী 2 বোনের দায়িত্ব এখন তার কাঁধে। যুদ্ধ শুরুর আগে থেকে তাদের বাবার মৃত্যু হয়েছিল। সেনাবাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSFকে অপরের বিরুদ্ধে মুখোমুখি দাঁড় করে এই যুদ্ধ যা বিশ্বের বৃহত্তম মানবিক সংকট সৃষ্টি করেছে। প্রসঙ্গত, এই 2 প্রতিদ্বন্দ্বী অর্থাৎ সেনাবাহিনী এবং RSF একসময় একে অপরের সহযোগী ছিল। অভ্যুত্থানের মাধ্যমে তারা একসঙ্গে ক্ষমতায় আসে। বেসামরিক শাসনের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনাকে কেন্দ্র করে তাদের মধ্যে মতবিরোধ দেখা যায়। এই পরিকল্পনা ছিল আন্তর্জাতিকভাবে সমর্থিত ছিল। ফিরে আসা যায় এক হাফিজার কথায়। তার বাড়ি সুদানের পশ্চিমাঞ্চলীয় দারফুর অঞ্চলে। এটাই সামরিক বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত সর্বশেষ বড় শহর যা গত 1 বছর ধরে RSF-এর দখলে রয়েছে। হাফিজার মা 2024 সালের আগস্ট মাসে যে বাজারে গৃহস্থলের জিনিসপত্র বিক্রি করতে গিয়েছিলেন সেখানে একটা শেল আঘাত হানে। শোক ভীষণ কঠিন একটা জিনিস। মায়ের কর্মস্থলে যাওয়ার সাহস জোটাতে পারেনি আমি। মায়ের মৃত্যুর পর তার বিবিসির দেওয়া ফোন মারফত পাঠানো প্রথম ভিডিও বার্তায় হাফিজা এই কথাগুলো বলছিলেন। তিনি বলেছিলেন, বাড়িতে একলা কাঁদতে থাকি। এই যুদ্ধে সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস 2 পক্ষের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ এবং ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের নিশানা করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগ কিন্তু উভয় পক্ষ অস্বীকার করে এসেছে। দারফুর নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পর ওই অঞ্চলের অন্যান্য অংশে বসবাসকারী আরব নন-এমন গোষ্ঠী ওপর RSF হত্যা চালিয়েছে বলে এই অভিযোগে তুলেছিল যুক্তরাষ্ট্র ও মানবাধিকার সংগঠনগুলো। এই অভিযোগ অস্বীকার করেছে RSF, কিন্তু তাদের ভরণ-পোষণের জন্য অর্থ প্রদানের চেষ্টা করতে এখানে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। ফোনে পাঠানো বার্তায় হাফিজা জানিয়েছেন কীভাবে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে কম্বল ও পানি বিতরণ, কমিউনিটি কিচেন গোষ্ঠীর জন্য সেখানে রান্না করা হয়, সাহায্য করা এবং স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে গোষ্ঠীর সমর্থনের সামান্য রোজগার করেন তিনি। এতে তার দিন কেটে গেলেও পরিবারের অনুপস্থিতিতে নিঃসঙ্গ কাটে রাতগুলো। মা ও ভাই বোনেরা কোথায় বসে থাকতেন সেই সব কথা মনে পড়ে। একবারে ভেঙে গিয়েছি আমি, বলেছিলেন সেই হাফিজা। বছর 32-এর মোস্তফার পাঠানো প্রতিটি বার্তায় নৌপথ্যে গোলাগুলির চলার বা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তিনি বলেন, দিন রাত RSF এর অবিরাম কামানের গোলাবর্ষণ সহ করে চলছে আমরা। একদিন পরিবারের সঙ্গে দেখা করা ফেরার পথে মোস্তফা দেখেন শহরের কেন্দ্রের কাছে অবস্থিত তার বাড়িতে শেল আঘাত এনেছে। বাড়ির ছাদ ও দেওয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যেটুকু অবশিষ্ট রয়েছে তা লুট করে নিয়ে গিয়েছে লুটেরারা। RSF-এর দোষারোপ করে তিনি বলেছিলেন, সব কিছু তছনছ করে দিয়েছি, আমার পড়ার বেশিরভাগ বাড়িঘর লুট করে দিয়েছে। মোস্তফা যখন বাস্তুচ্যুতদের জন্য তৈরি আশ্রয় কেন্দ্রে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছিলেন সেই সময় ওই অঞ্চল জোরালো আক্রমণের শিকার হয়। লুকিয়ে থাকাকালীন তার থাকা ক্যামেরাটা চালু রেখেছিলেন মোস্তফা। সেই ক্যামেরায় প্রতিটি বিস্ফোরণের সময় ঝাঁকুনি ধরা পড়েছে। মোস্তফা আল ফাশরের কোনো নিরাপদ জায়গা নেই, এমনকি শরণার্থী শিবিরগুলোতেও আর্টিলারি শেল ফেলা হচ্ছে। কোনো রকম আগাম সতর্ক ছাড়াই মৃত্যু যে কাউকে আঘাত হতে পারে, সে বুলেটের মাধ্যমে হোক, গোলাগুলির আঘাতে, ক্ষুধা বা তৃষ্ণায়। অন্য এক বার্তায় তিনি বিশুদ্ধ পানির অভাব সম্পর্কে বলেছিলেন, কীভাবে নোংরা পানি যার উৎস নর্দমা বা নোংরা জলধারের সঙ্গে সংযুক্ত সেটাই পান করার জন্য ব্যবহার করতে বাধ্য হচ্ছে মানুষ। মোস্তফার বয়সের মতো 26 বছরের মানা হলের কাছে বিবিসির দেওয়া একটি ফোন রয়েছে। তারা দুজনেই কমিউনিটি কিচেনে স্বেচ্ছাশ্রম দেন।
প্রসঙ্গত, কমিউনিটি কিচেন চালানোর জন্য অর্থায়ন করেন বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ, যাদের শিকড় সুদানে। এই শহরের দুর্ভিক্ষের বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে, যেমনটা ইতিমধ্যে নিকটতম জমজম শিবিরে দেখা গিয়েছে। ওই শিবির 5 লাখের বেশি বাস্তুচ্যুত মানুষের আবাসস্থল। ম্যানুয়াল ব্যাখ্যা করেন, অনেক মানুষই বাজারে যেতে পারে না, আর গেলেও সেখানে জিনিসের দাম চড়া। ওখানে প্রত্যেকটা পরিবার এখন সমান, ধনী দরিদ্র বলে কিছু নেই। মানুষের খাবারের মতো মৌলিক চাহিদা মেটাতে পারছে না। ভাত এবং স্টু জাতীয় খাবার রান্না করে আশ্রয়কেন্দ্রে বসবাসকারীদের জন্য পৌঁছে দেওয়া হয়। অনেকের কাছে এটাই পুরো দিনে একমাত্র আহার। যুদ্ধের আসফাল্ট আসলে এসে পৌঁছানোর পর মানাহল তার মা এবং 6 ভাই বোনকে নিয়ে ফ্রন্টলাইন যুদ্ধক্ষেত্র থেকে আরও দূরের একটি নিরাপদ অঞ্চলে চলে যান। 2024 সালের RSF এর গোলায় নিহত হন তিনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী আল-ফাশারের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় 2-3 হাজার মানুষ আহত হয়েছে। এমন অনেক সময় ছিল আমরা বেশ কয়েকদিন ধরে মানাহল এবং অন্যদের কাছে পৌঁছতে পারিনি, কাদের কাছে ইন্টারনেট সুবিধা ছিল না। আর জাতিসংঘের তথ্য অনুযায়ী 14 বছর কম বয়সী মেয়েরাও ধর্ষণের শিকার হয়েছে। চাঁদের সীমান্তের ওপারে অবস্থিত শরণার্থী শিবিরে আমার দেখা একজন মাশালিত নারী জানিয়েছেন কীভাবে তাকে RSF যোদ্ধারা গণধর্ষণ করে। ঘটনার প্রায় 2 সপ্তাহ ধরে তিনি হাঁটতে পারেননি। জাতিসংঘের তথ্য বলেছে 10 থেকে 15 হাজার মানুষ নিহত হয়েছে। RSF-এর এই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তাদের অভিযোগের কোনো প্রতিক্রিয়া মেলেনি। গভর্নর অফিস থেকে আমাদের সঙ্গে একজন মাইন্ডার সঙ্গে যাবেন এমন ব্যক্তি নিয়োগ করা হয়েছিল, এবং যতটুকু দেখাতে চান সেটাই দেখার অনুমতি ছিল আমাদের। সালের পর এটাই তিজনে কারুসমের প্রথম সাক্ষাৎকার ছিল। তার দাবি, এলজেনিয়ায় অস্থিরতার সময় তিনি একজন নিরপেক্ষ বেসামরিক কর্মকর্তা ছিলেন। শেষ পর্যন্ত আল-ফাশার ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন মোস্তফা। মীর কারুসমের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গে তার প্রতিক্রিয়া জানান। মার্চ মাসে সামরিক বাহিনী রাজনৈতিক খার্তুমের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পর দারফুরে এখন সর্বশেষ প্রধান অঞ্চল, যেখানে আধা সামরিক বাহিনী এখন মূলত নিয়ন্ত্রণে রয়েছে। আর এটাই ছিল আল-ফাশ শহরে আরও তীব্র যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। জিনিসপত্র গুছাতে গুছাতে মানহল বলেছিলেন, আল-কাশের ভয়ঙ্কর হয়ে উঠেছে। আমরা আমাদের ভাগ্য না জেনেই চলে যাচ্ছি। আমরা কি কখন আল-ফাশে ফিরতে পারবো? এই যুদ্ধ কবে থাকবে, কী হবে, আমরা কিচ্ছু জানি না। আজকের মতো বন্ধুরা, আমাদের সারা দেশব্যাপী যে যুদ্ধবিগ্রহ হচ্ছে, চলুন আমরা সবাই সোচ্চার হয়ে যাই, বিবৃতি প্রদান করি এবং তাদের পক্ষে দাঁড়িয়ে আল্লাহর কাছে